أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما আমাদের আলোচনার বিষয় ছিল শিশু আইন। শিশু আইন 2013 সালের আইন, 24 নং আইন, 2013 সালের 24 নং আইন। এক ধারায় বলা আছে এই আইনের পরিচিতি এবং কার্যকারিতার তারিখ। ধারা 2 বলা আছে বিভিন্ন বিষয়ের সংজ্ঞা। ধারা 2 লাগবে না। ধারা 3 আইনের প্রাধান্য অন্য আইনে যা কিছুই থাকুক না কেন শিশু সংক্রান্ত কোনো অপরাধের ক্ষেত্রে, অর্থাৎ শিশু যদি কোনো অপরাধ করে তাহলে তার বিচার শিশু আইন অনুযায়ী হবে। ধারা 3। ধারা 4 বলা আছে শিশুর সংজ্ঞা। ধারা 4 অনূর্ধ্ব 18 বছর বয়স্ক ব্যক্তিকে শিশু বলা হয়। ধারা 5 প্রবেশন কর্মকর্তা। ধারা 6 প্রবেশন কর্মকর্তার দায়িত্ব এবং কর্তব্য। ধারা 13 শিশু বিষয়ক হেল্প ডেস্ক। শিশু বিষয়ক হেল্প ডেস্ক স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশের প্রত্যেকটি থানায় একটি করে শিশু বিষয়ক হেল্প ডেস্ক তৈরি করতে হবে এবং প্রত্যেকটি হেল্প ডেস্ক একজন সাব ইন্সপেক্টর পদে নিম্ন এমন কর্মকর্তা দ্বারা শিশু বিষয়ক হেল্প ডেস্কটি পরিচালনা করতে হবে। সেই সাথে যদি কোনো মহিলা সাব ইন্সপেক্টর থাকে থানায়, তাহলে থানায় মহিলা সাব ইন্সপেক্টরকে অগ্রাধিকার ভিত্তিতে এই শিশু বিষয়ক হেল্প ডেস্কের দায়িত্ব দিতে হবে। ধারা 13 দিয়ে বলা হয়েছে যে শিশু বিষয়ক হেল্প ডেস্কে যে কর্মরত থাকবেন তিনি শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা নামেও অভিহিত হবেন। ধারা 14তে বলা আছে শিশু বিষয়ক হেল্প ডেস্কে যে কর্মরত থাকবেন তার দায়িত্ব অথবা কর্তব্য। পুলিশ রিপোর্ট বা তদন্ত প্রতিবেদন অথবা অনুসন্ধান রিপোর্ট বা অনুসন্ধান প্রতিবেদন। এই অনুসন্ধান প্রতিবেদন কিভাবে প্রেরণ করতে হবে? পৃথক পৃথকভাবে প্রেরণ করতে হবে। এমন একটা অপরাধ হয়েছে যে অপরাধে শিশু এবং বয়স্ক ব্যক্তি অভিযুক্ত। এই বয়স্ক ব্যক্তি এবং শিশুর সংক্রান্ত যে তদন্ত প্রতিবেদন বা অনুসন্ধান প্রতিবেদন এদের পৃথক পৃথকভাবে, অর্থাৎ শিশুর ক্ষেত্রে আলাদা করে এবং বয়স্ক ব্যক্তির ক্ষেত্রে আলাদা আলাদা করে রিপোর্ট প্রেরণ করতে হবে। ধারা 15(1) আর এই রিপোর্ট যখন প্রেরণ করা হবে তখন আদালত পৃথক পৃথকভাবে এই রিপোর্টটা গ্রহণ করবেন বা অপরাধটি আমলে নেবেন। ধারা 15(2). ধারা 15 কথা বলা হয়েছে এই রিপোর্ট প্রেরণ বা মামলা বিচারের জন্য প্রেরণ বা স্থানান্তর। এখানে মামলা বিচারের জন্য শিশু আদালতে প্রেরণ করতে হবে। শিশুর যে অপরাধ সে অপরাধের বিচারের ক্ষেত্রে মামলাটি শিশু আদালতে প্রেরণ করতে হবে এবং বয়স্ক ব্যক্তির যে অপরাধ সে অপরাধটি বিচারের জন্য সংশ্লিষ্ট এখতিয়ারাধীন ম্যাজিস্ট্রেট অথবা ক্ষমতা সম্পন্ন ম্যাজিস্ট্রেট বরাবর প্রেরণ করতে হবে। আর গতে বলা হয়েছে এই যে মামলাগুলো স্থানান্তর করা হবে এই বিষয়ে পিপিকে পাবলিক প্রসিকিউটরকে অবশ্যই অবহিত করতে হবে বা জানাইতে হবে। ধারা 15(ক). ধারা 20 শিশুর বয়স নির্ধারণের প্রাসঙ্গিক তারিখ। যে তারিখে শিশু অপরাধ সংঘটন করছে সেই তারিখে কি হবে? শিশুর বয়স নির্ধারণ করতে হবে। নির্ধারণের জন্য প্রাসঙ্গিক তারিখ। ধারা 21 বলা হয়েছে বয়স অনুমান বা বয়স নির্ধারণ, কিভাবে বয়স অনুমান করা যাবে বা কিভাবে বয়স নির্ধারণ করা যাবে বা বয়স নির্ধারণের পদ্ধতি কি। যদি কখনো প্রশ্ন হয় যে শিশু বলতে কি বোঝায়, শিশু কাকে বলে, শিশু কারা, তাহলে উত্তর হবে ধারা 4-এ শিশু বলতে অনূর্ধ্ব 18 বছর বয়স্ক যে কোনো ব্যক্তিকে শিশু বোঝায় বা একেই শিশু বলা বা এরাই শিশু। ধারা 4 শিশু আইনের 4 ধারা। আর যদি বলা হয় শিশুর বয়স নির্ধারণের পদ্ধতি আলোচনা করুন, তাহলে ধারা 20, ধারা 21। ধারা 20-এ বলা হয়েছে শিশুর বয়স নির্ধারণ ক্ষেত্রে শিশু যে তারিখে অপরাধ সংঘটন করছে বা যে তারিখে অপরাধ সংঘটনের শিকার হয়েছে সেই তারিখে হবে শিশুর বয়স নির্ধারণের প্রাসঙ্গিক তারিখ। আর শিশুর বয়স নির্ধারণের অনুমান অথবা প্রাসঙ্গিক যে বিষয়গুলো, শিশুর বয়স অনুমান অথবা বয়স নির্ধারণ। ধারা 21, 21-এর 1, 2, 3, 4। ধারা 23 শিশু অধিবেশনে কোন কোন ব্যক্তি উপস্থিত থাকতে পারবে। শিশু অধিবেশনে কোন কোন ব্যক্তি, অর্থাৎ শিশুর বিচারকালে শিশু আদালতে কোন কোন ব্যক্তি উপস্থিত থাকতে পারবে বা হাজির থাকতে পারবে সেই বিষয়ে বলা হয়েছে ধারা 23। এখানে সংশ্লিষ্ট শিশু, যে শিশু অপরাধ
এর অপরাধের শিকার বা অপরাধ করছে সেই শিশু হাজির থাকবে, শিশুর পিতামাতা হাজির থাকবে, শিশুর প্রবেশন কর্মকর্তা হাজির থাকবে, শিশুর আহ, পুলিশ অফিসার হাজির থাকবে, ওইখানে আদালতের যারা কর্মচারী আছে তারা হাজির থাকবে। এছাড়া মনে করেন যে আইনজীবী যারা আছেন তারা হাজির থাকবেন, আইনের কার্যক্রম যারা করবেন তারা হাজির থাকবেন। আদালতের অনুমতি সাপেক্ষে অন্য কোনো ব্যক্তি যদি অনুমতি প্রাপ্ত হয় তাহলে তিনিও কি করতে পারবেন, হাজির থাকতে পারবেন। ধারা 23, ধারা 23, ধারা 24, অভিযুক্ত শিশুর পিতামাতা বা অভিভাবকের শিশু আদালতে উপস্থিতি। যে শিশুর শিশুর যখন অপরাধের বিচার হবে তখন অবশ্যই শিশুর পিতামাতাকে সেখানে হাজির থাকতে হবে, সেখানে অবশ্যই হাজির থাকতে হবে। এখন শিশুর অপরাধের বিচার হবে, শিশুকে আদালতে হাজির করা হয়েছে, এখন শিশুর অপরাধের বিচার হবে বা বিচার চলমান। সেই ক্ষেত্রে তার পিতামাতাকে যদি হাজির করার প্রয়োজন হয়, তারা যদি নির্দিষ্ট দূরত্বের বাইরে থাকে, অর্থাৎ দেখা গেল যে যে আদালতে বিচার হবে সেই আদালত মনে করেন শিশুর পিতামাতার অবস্থান থেকে বা তাদের বাসা বাড়ি থেকে প্রায় 150 কিলোমিটার দূরে, তাহলে তাদেরকে হাজির করার জন্য একটা নির্দিষ্ট ডেট নির্ধারণ করে দিতে হবে, নির্দিষ্ট দিন তাদেরকে একটা নির্ধারণ করে দিতে হবে। এই নির্ধারিত তারিখে তাদেরকে আদালতে হাজির করার জন্য আদালত নির্দেশ প্রদান করবেন। ধারা 24, ধারা 28, শিশু আদালতে যা কিছু হবে প্রত্যেকটি জিনিসই গোপনীয়তার সাথে করতে হবে। তবে শিশু আদালত যদি মনে করে যে না, গোপনীয়তার কোনো প্রয়োজন নাই, এটা প্রকাশ করলে শিশুর পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে কোনো ক্ষতি হবে না, তাহলে সেই জিনিসটা প্রকাশ করা যাবে। ধারা 28-2, ধারা 29, আদালত কর্তৃক জামিন প্রদান। আদালত জামিন প্রদান করতে পারবেন অপরাধী জামিনযোগ্য অথবা জামিনের অযোগ্য যে কোনো কিছুই হোক না কেন, জামানত গ্রহণপূর্বক, শর্ত সাপেক্ষ বা জামানত গ্রহণ ছাড়া, শর্ত ছাড়া কি করতে পারবেন, শিশুকে জামিনে মুক্তি প্রদান করতে পারবেন। শিশুকে জামিনে মুক্তি প্রদানের ক্ষেত্রে তার পিতামাতা, তার পিতামাতার অবর্তমানে তার আইনানুগ কোনো অভিভাবক, বৈধ কোনো অভিভাবক বা কর্তৃপক্ষ অথবা বর্ধিত পরিবারের সদস্য অথবা প্রবেশন কর্মকর্তা অথবা সমাজকর্মী অথবা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে কি করা যাবে, জামানত প্রদান সাপেক্ষে বা জামানত ছাড়া ওই শিশুকে জামিনে মুক্তি প্রদান করা যাবে। তবে কোনো কারণে যদি শিশুকে মুক্তি প্রদান করা না হয়, কি কারণে মুক্তি প্রদান করা হবে না সে বিষয়টা অবশ্যই লিপিবদ্ধ করতে হবে এবং শিশুকে কোনো প্রত্যয়িত প্রতিষ্ঠানে প্রেরণের জন্য আদেশ প্রদান করতে হবে। ধারা 29-1, 2, 3, ধারা 31, সামাজিক অনুসন্ধান প্রতিবেদন। সামাজিক অনুসন্ধান প্রতিবেদন কে করবেন, প্রবেশন কর্মকর্তা করবেন। প্রবেশন কর্মকর্তা সামাজিক অনুসন্ধান প্রতিবেদন অবশ্যই করবেন। আইনের সহিত সংঘাতে জড়িত শিশুকে আদালতে হাজির করার অনধিক 21 দিনের মধ্যে, অর্থাৎ হাজির করা যখন হয়েছে তারপর থেকে 21 দিনের ভিতরে কি করতে হবে, সামাজিক অনুসন্ধান প্রতিবেদন দাখিল করতে হবে। এবং এই সামাজিক অনুসন্ধান প্রতিবেদনের একটি কপি কি করতে হবে, নিকটস্থ বোর্ডে, অনুলিপি নিকটস্থ বোর্ডে অধিদপ্তরে দাখিল করতে হবে। ধারা 31-1, 2 বলা হয়েছে সামাজিক অনুসন্ধান প্রতিবেদনটা কিভাবে তৈরি করতে হবে বা এর ভিতরে কোন কোন বিষয় উল্লেখ করতে হবে। অর্থাৎ শিশু যেখানে চলাফেরা করে, খাওয়া দাওয়া করে, শিশুর যেখানে বসবাস, শিশুর পরিবেশ কি অবস্থা, শিশুর পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক, নৃতাত্ত্বিক, উপতাত্ত্বিক বা এখানে বলা হয়েছে মনস্তাত্ত্বিক বা শিক্ষাগত যোগ্যতা কি, পটভূমি কি, শিশু কোন অবস্থায় অপরাধটা করছে, শিশু কোন পরিস্থিতিতে অপরাধ করছে, এই প্রত্যেকটা বিষয় কি করতে হবে, ওই সামাজিক অনুসন্ধান প্রতিবেদনে উল্লেখ থাকতে হবে। 31-3 বলা হয়েছে এখানে সামাজিক অনুসন্ধান প্রতিবেদন বিষয়ে যা কিছু হবে না কেন এই বিষয়টা অবশ্যই গোপনীয় হিসেবে গণ্য করতে হবে। ধারা 31-3, ধারা 31-3, ধারা 38, ধারা 38 বলা হয়েছে ক্ষতিপূরণ প্রদান। ক্ষতিপূরণ কে প্রদান করবেন, শিশুর পক্ষে যে শিশু অপরাধ করছে, অর্থাৎ যে শিশু অভিযুক্ত বা যে শিশু অপরাধী বা যে শিশু আসামি, সেই অপরাধী শিশুর বা আসামি শিশুর পক্ষ থেকে তার পিতামাতা, তার পিতামাতার অবর্তমানে তার আইনানুগ অভিভাবক অথবা তার আইনানুগ অভিভাবক কর্তৃপক্ষ বা বৈধ অভিভাবক অথবা তার বর্ধিত পরিবার সদস্য সংখ্যা অথবা প্রবেশন কর্মকর্তা বা আইনজীবী বা পাবলিক প্রসিকিউটরের অনুরোধ ক্রমে অথবা শিশু আদালত নিজেই নিজের তরফ থেকে নিজের ইচ্ছা অনুযায়ী বা নিজের স্বেচ্ছা প্রণীত হয়ে ওই দোষী সাব্যস্ত কিছু শিশুর পিতামাতা
বা তার পক্ষে তার যে ব্যক্তিগুলো থাকবেন, তার বৈধ অভিভাবক থাকবেন, তার আইনানুগ অভিভাবক থাকবেন বা কর্তৃপক্ষ থাকবেন বা বর্ধিত পরিবারের সদস্য যারা থাকবেন, অথবা প্রবেশন কর্ম অথবা ওই কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তির তত্ত্বাবধানে যেখানে থাকবেন না কেন, সেই ব্যক্তিকে কি করবেন, ওই ক্ষতিপূরণ প্রদানের জন্য আদালত আদেশ প্রদান করবেন। তাহলে কার অনুরোধ ক্রমে আদেশ করবেন? যে ক্ষতিগ্রস্ত, অর্থাৎ যে অপরাধের শিকার, যে ক্ষতিগ্রস্ত, অর্থাৎ যে শিশু অপর কোনো শিশুকে যদি ক্ষতিগ্রস্ত করে, তাহলে সেই শিশু অথবা যে ব্যক্তি কোনো শিশুকে ক্ষতিগ্রস্ত করবে, সেই শিশুর পিতামাতার অনুরোধ ক্রমে বা প্রবেশন কর্মকর্তার অনুরোধ ক্রমে বা তার আইনানুগ অভিভাবকের অনুরোধ ক্রমে কি করবেন, আদালত অথবা আদালত নিজের স্বেচ্ছায় প্রণোদিত হয়ে বিচারকালে আদালত যদি মনে করেন যে না, যেহেতু একটা অঘটন ঘটে গেছে বা দুর্ঘটনা ঘটে গেছে, যেখানে যে ক্ষতিগ্রস্ত ব্যক্তি আছে তাকে ক্ষতিগ্রস্ত হিসেবে, তাকে ক্ষতিগ্রস্ত তার কারণে কি করা যেতে পারে, তাকে অর্থ প্রদান করা যেতে পারে, ক্ষতিপূরণ হিসেবে তাকে অর্থ প্রদান করা যেতে পারে। সেক্ষেত্রে কি করবেন, আদালত স্বেচ্ছা প্রণোদিত হয়ে যে ব্যক্তি অপরাধী বা যে শিশু অপরাধী, সেই শিশুর পিতামাতা বা তার পক্ষে যারা থাকবেন তাদের কাছে কি করতে পারবেন, এই ক্ষতিপূরণ প্রদানের জন্য আদালত আদেশ দিতে পারবেন। ধারা 38-1। ধারা 38-2 বলা হয়েছে এই ক্ষতিপূরণ প্রদানের জন্য আদালত যখন কোনো আদেশ প্রদান করবেন, ওই আদেশে নির্ধারিত সময়ের মধ্যে এককালীন, অর্থাৎ যদি 1,00,000 টাকা যদি ক্ষতিপূরণের যদি অর্থ হিসেবে 1,00,000 টাকা যদি দণ্ড প্রদান করেন বা জরিমানা করেন, তাহলে 1,00,000 টাকা এককালীন অথবা 1,00,000 টাকা কিস্তিতে কিস্তিতে আদালতের মাধ্যমে পরিশোধ করতে হবে। এবং আদালতের মাধ্যমে যখন এই টাকা পরিশোধ করা হবে, তখন আদালত ওই টাকা শিশুর কল্যাণে উহার ব্যবহার সম্পর্কে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করতে পারবেন। ধারা 38-2। ধারা 38-2। ধারা 44 গ্রেপ্তার কি, গ্রেপ্তার সম্পর্কে বিস্তারিত আলোচনা। একজন শিশুকে গ্রেপ্তারের পদ্ধতি কি, যদি কখনো প্রশ্ন হয় এই প্রশ্নটাই এখানে আসতে পারে যে গ্রেপ্তার কি, শিশুকে গ্রেপ্তারের পদ্ধতি আলোচনা করো, বা শিশু অপরাধীকে গ্রেপ্তারের পদ্ধতি বিস্তারিত আইনের ধারা উল্লেখপূর্বক আলোচনা করুন। ধারা 44। ধারা 44-এর একে বলা হয়েছে 9 বছরের বয়সের কম কোনো শিশুকে আটক বা গ্রেপ্তার করা যাবে না। ধারা 44-1। ধারা 44-2 বলা হয়েছে নিবর্তনমূলক আইনে, নিবর্তনমূলক আটকাদেশ আইনে কোনো শিশুকে আটক বা গ্রেপ্তার করা যাবে না। ধারা 44-2। ধারা 44-3 বলা হয়েছে কোনো শিশুকে গ্রেপ্তার করার পর বা গ্রেপ্তারকারী পুলিশ অফিসার কর্তৃক বা পুলিশ কর্মকর্তা গ্রেপ্তারের কারণ, স্থান বা অভিযোগের বিষয় ইত্যাদি সম্পর্কে তাৎক্ষণিকভাবে শিশু বিষয়ক যে পুলিশ কর্মকর্তা থাকবেন তাকে অবহিত করতে হবে। অর্থাৎ শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা ব্যতীত যদি অন্য কোনো অফিসার বা অন্য কোনো পুলিশ কর্মকর্তা যদি ওই শিশু অপরাধী গ্রেপ্তার করেন, তাহলে কি কারণে গ্রেপ্তার করা হয়েছে, কোন স্থানে গ্রেপ্তার করা হয়েছে, শিশুর বিরুদ্ধে অভিযোগ কি, এ বিষয়গুলো অবশ্যই শিশু বিষয়ক যে পুলিশ কর্মকর্তা থাকবেন, অর্থাৎ শিশু বিষয়ক যে হেল্প ডেস্কের যে কর্মকর্তা থাকবেন তাকে অবশ্যই জানাইতে হবে। তিনি কি করবেন, ওই তারিখ উল্লেখপূর্বক প্রাসঙ্গিক দলিলাদি উদ্ঘাটন পূর্বক ওই শিশুর বয়স যাচাই বাছাই করে তার বয়স লিপিবদ্ধ করবেন। ওই শিশুকে কি করবেন, প্রাথমিকভাবে তার বয়স নির্ধারণ করে নথিতে লিপিবদ্ধ করবেন। ধারা 44-3। তবে শর্ত থাকে যে গ্রেপ্তার যখন কোনো শিশুকে করা হবে, গ্রেপ্তার করার পর কোনো শিশুকে হ্যান্ডকাপ পরানো যাবে না, হাতে বা কোমরে রশি লাগানো যাবে না। পিআরবি 330 বিধি, এটা পিআরবি 330-এ বলা আছে কোনো সম্মানিত ব্যক্তিকে বা কোনো শিশুকে বা কোনো নারীকে হ্যান্ডকাপ পরানো যাবে না, কোনো নারীকে হ্যান্ডকাপ পরা যাবে না, বা হাতে অথবা কোমরে রশি দিয়ে বেঁধে নিয়ে আসা যাবে না, কোমরে দড়ি দেওয়া যাবে না বা হাতে রশি দিয়ে বাঁধা যাবে না। ধারা 44-3 পিআরবি 330 বিধি। পিআরবি 330 বিধিতে কি বলা হয়েছে, পিআরবি 330 বিধিতে বলা হয়েছে যদি কোনো ব্যক্তিকে সম্মানিত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় তাহলে তাকে হ্যান্ডকাপ লাগানো যাবে না, অথবা যদি কোনো শিশু বা কোনো নারীকে যদি গ্রেপ্তার করা হয় তাকেও হ্যান্ডকাপ পরানো যাবে না, সেই সাথে কি করা যাবে না, হাতে অথবা কোমরে রশি দিয়ে বেঁধে নিয়ে আসা যাবে না। ধারা 44-3 পিআরবি 330 বিধি। ধারা 44-4 বলা হয়েছে উপধারা 3-এর বয়স নির্ধারণের ক্ষেত্রে পুলিশ কর্মকর্তা কি করবেন, উপধারা 3-এ যে বয়স নির্ধারণের কথা বলা হয়েছে, যে প্রাথমিকভাবে বয়স নির্ধারণ করে সে বিষয়টি তিনি কি করবেন, নথিতে লিপিবদ্ধ করবেন। এখানে কে নথিতে লিপিবদ্ধ করবেন, শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা ওই বিষয়টি নথিতে লিপিবদ্ধ করবেন।
এখন ধারা 44-4 বলা হয়েছে এই যে বয়স নির্ধারণ, এই বয়স নির্ধারণটা কিভাবে করতে হবে বা কিভাবে করার চেষ্টা করতে হবে। উপধারা 3-এর অধীন বয়স নির্ধারণের ক্ষেত্রে পুলিশ কর্মকর্তা জন্ম নিবন্ধন সনদ, অর্থাৎ শিশুর যে জন্ম নিবন্ধন থাকবে, আমরা যারা বয়স্ক আছি, আমরা যারা বয়স্ক ব্যক্তি আছি, আমাদের যেমন এনআইডি আছে, ঠিক তেমনি শিশুর বয়স নির্ধারণ করার জন্য শিশুর জন্ম নিবন্ধন সনদ আছে। এই জন্ম নিবন্ধন সনদ বা ওই জন্ম নিবন্ধন সনদের অবর্তমানে স্কুলের যে কোনো সার্টিফিকেট, সেটা পিএইচসি হতে পারে, এসএসসি হতে পারে, জেএসসি হতে পারে, অথবা শিশু যে স্কুলে ভর্তি হয়েছে যে তারিখ দিয়ে যে জন্ম তারিখ দিয়ে স্কুলে ভর্তি হয়েছে, সেই জন্ম তারিখ দিয়েও কি করা যাবে, ওই শিশুর বয়স নির্ধারণ করা যাবে এবং বয়স উদ্ধারণ করা যাবে, অথবা যাচাই বাছাই করে তার বয়স লিপিবদ্ধ করা যাবে। তবে শর্ত থাকে যে যে ক্ষেত্রে পুলিশ কর্মকর্তা ওই শিশুর বয়স কোনোভাবে উদ্ঘাটন করতে পারবেন না কোনো সাক্ষ্য প্রমাণাদির ভিত্তিতে, তখন কি করবেন, ওই পুলিশ কর্মকর্তা যদি মনে করেন যে না, এ আসলে ব্যক্তি নয়, এ আসলে শিশু, তাহলে তিনি তাকে শিশু হিসেবে গণ্য করে যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। ধারা 44-4, ধারা 44-4। তাহলে এখানে মূল বিষয়টি হলো 44-4-এর, যদি কখনো কোনো শিশুকে শিশু হিসাবে যাচাই বাছাই করতে যায়, তাহলে সেই যাচাই বাছাই করতে গেলে কি, শিশুর জন্ম সনদ লাগবে, শিশুর স্কুলে ভর্তির বিষয় লাগবে, ভর্তির তারিখ লাগবে, ভর্তির তারিখের ক্ষেত্রে শিশুর যে জন্মের বয়সটা দেওয়া হয়েছে সেই বয়স অনুসারে কি করা যাবে, শিশুর বয়স নির্ধারণ করা যাবে। এছাড়া শিশু যদি 5 পাস করে, তারপরে 8 পাস করে, তারপরে এসএসসি পাস করে, এগুলো পাশের যে সনদপত্র থাকবে, এই সনদপত্রে শিশুর বয়স থাকে, বয়সের উল্লেখ থাকে। এই বিষয়গুলো উল্লেখপূর্বক কি করা যাবে, শিশুর বয়স নির্ধারণ করা যাবে। এখন কোনোভাবেই যদি শিশুর বয়স নির্ধারণ করা যদি সম্ভব না হয়, কিন্তু শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা অথবা পুলিশ অফিসার যদি দেখেন যে না, এই আসলে ব্যক্তি নয়, শিশু, এ বয়স্ক কোনো ব্যক্তি নয়, এ শিশু, কিন্তু কোনোভাবে তা প্রমাণ করা যাচ্ছে না বা প্রমাণ করা সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে ওই শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা অথবা ওই পুলিশ কর্মকর্তা কি করবেন, তাকে শিশু হিসেবে গণ্য করতে পারবেন। ধারা 44-4। ধারা 44-5, সংশ্লিষ্ট থানায় শিশুর জন্য উপযোগী কোনো নিরাপদ যদি স্থান না থাকে, তাহলে তাকে আদালতে হাজির, গ্রেপ্তার করার পর হতে আদালতে হাজির করার সময় পর্যন্ত তাকে নির্দিষ্ট একটা উপযুক্ত স্থানে তাকে রাখার চেষ্টা করতে হবে, অথবা সরকার কর্তৃক নিরাপদ কোনো স্থানে রাখার চেষ্টা করতে হবে, অথবা এমন কোনো স্থানে রাখতে হবে যেখানে বয়স্ক কোনো অপরাধী নাই, অথবা ইতিমধ্যে দোষী সাব্যস্ত হয়েছেন এরূপ কোনো শিশু অপরাধী নাই, বা অপরাধে আইনের সংস্পর্শে আসা শিশু এরূপ কোনো শিশু আছে, সেখানে রাখা যাবে না। অর্থাৎ তাকে এমন কোনো জায়গায় রাখতে হবে যেখানে বয়স্ক কোনো অপরাধী থাকবে না, কোনো শিশু অপরাধী থাকবে না, বা শিশু অপরাধ করছে এরূপ কোনো অপরাধী থাকবে না, তাকে তাদের থেকে আলাদাভাবে রাখতে হবে। ধারা 44-5। ধারা 44-5। ধারা 46-এ বলা হয়েছে তদন্ত, তদন্ত প্রক্রিয়া কিরূপ হবে, কিভাবে তদন্ত কার্যক্রম সম্পন্ন করতে হবে। এই আইনে যা কিছুই থাকুক না কেন, যদি তদন্ত প্রক্রিয়া সম্পর্কে যদি কিছু না থাকে, তাহলে তদন্ত কার্যক্রম ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে সম্পন্ন করতে হবে। ধারা 46। ধারা 47-এ বলা হয়েছে জবানবন্দি গ্রহণ, সতর্কীকরণ ও মুক্তি প্রদান করা যাবে। ধারা 47-1। ধারা 47-1-এ বলা হয়েছে শিশুর পিতামাতা বা শিশুর আইনানুগ অভিভাবক, শিশুর পিতামাতা বা তার অবর্তমানে আইনানুগ অভিভাবক বা বৈধ কর্তৃপক্ষ বা বৈধ অভিভাবক, অথবা বর্ধিত পরিবারের সদস্য সংখ্যা বা বর্ধিত পরিবারের সংখ্যা, বর্ধিত পরিবারের সদস্য, অথবা প্রবেশন কর্মকর্তা অথবা সমাজকর্মী, এদের উপস্থিতিতে কি করতে হবে, শিশুর জবানবন্দি গ্রহণ করতে হবে। ধারা 47-1। যদি কখনো প্রশ্ন হয় শিশু অপরাধীর ক্ষেত্রে শিশুর জবানবন্দি কিভাবে গ্রহণ করতে হবে, বা শিশু অপরাধীর জবানবন্দি গ্রহণের ক্ষেত্রে আইনের ধারা উল্লেখপূর্বক আলোচনা করুন, অথবা শিশুর জবানবন্দি গ্রহণের ক্ষেত্রে কার উপস্থিতিতে জবানবন্দি গ্রহণ করতে হবে, যদি কখনো এমসিকিউ আসে যে শিশুর পিতামাতার বা সে যে কোনো ব্যক্তির উপস্থিতিতে, অথবা পুলিশ কর্মকর্তার উপস্থিতিতে, অথবা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে, তাহলে উত্তর হবে শিশুর পিতামাতার উপস্থিতিতে, অথবা শিশুর প্রবেশন কর্মকর্তার উপস্থিতিতে, অথবা সমাজকর্মীর উপস্থিতিতে, অথবা শিশুর আইনানুগ কোনো অভিভাবক যে থাকবে না কেন, এদের উপস্থিতিতে শিশুর জবানবন্দি গ্রহণ করতে হবে। ধারা 47-1। ধারা 47-2। ধারা 47-2। শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তার সংশ্লিষ্ট শিশু, শিশুর পিতামাতা অথবা পিতামাতার অবর্তমান ওই একই কথা আইনানুগ অভিভাবক, বৈধ কর্তৃপক্ষ, বর্ধিত পরিবারের সদস্য, প্রবেশন কর্মকর্তা,
সমাজকর্মী এদের উপস্থিতিতে শিশুকে কি করতে পারবেন? মৌখিকভাবে বা লিখিতভাবে হুঁশিয়ারি করতে পারবেন বা সতর্কীকরণের পর ওই শিশুকে মুক্তি প্রদান করতে পারবেন, যা শিশুর রেকর্ড হিসেবে গণ্য হবে না। ধারা 47-এর 2-এর ক। আর খতে বলা হয়েছে বিকল্প পন্থায় প্রেরণ করতে পারবেন। ধারা 47-এর 2-এর খ। ধারা 52 জামিন। ধারা 29-এ পড়ছিলাম শিশুকে যখন আদালতে হাজির করা হবে তখন শিশুকে কি করা যাবে? আদালত কর্তৃক শিশুকে জামিন প্রদান করা যাবে। আর শিশুকে যখন গ্রেপ্তার করা হবে, গ্রেপ্তার করার পর শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা বা পুলিশ অফিসার কি করতে পারবেন? শিশুকে জামিনে মুক্তি প্রদান করতে পারবেন। 52 ধারা। তাহলে পুলিশ অফিসার কর্তৃক যদি কখনো প্রশ্ন হয় যে শিশুকে গ্রেপ্তার করার পর পুলিশ অফিসার জামিনে মুক্তি প্রদান করবেন, আইনের আলোকে আলোচনা করুন, তাহলে ধারা 52। অথবা যদি প্রশ্ন হয় শিশুকে গ্রেপ্তার করার পর যদি আদালতে হাজির করা হয় তাহলে জামিনের পদ্ধতি আলোচনা করুন। যখনই উল্লেখ হবে যে আদালতে হাজির করার পর বা আদালতে যখন হাজির করা হবে তারপর জামিন পদ্ধতি আলোচনা করুন, তাহলে সেটা আদালত কর্তৃক 29 ধারা। আর পুলিশ অফিসার গ্রেপ্তার করার পর শিশুকে জামিনে মুক্তি প্রদান করতে পারেন, আইনের ধারার আলোকে আলোচনা করুন, তাহলে 52 ধারা। 52 ধারায় বলা হয়েছে পুলিশ অফিসার কর্তৃক শিশুকে জামিনে মুক্তি প্রদান। ধারা 52-1 জামিন। ফৌজদারি কার্যের বিধি বা আপাতত বলবৎ অন্য কোনো আইনে যা কিছুই থাকুক না কেন, কোনো শিশুকে গ্রেপ্তার করার পর এই আইনে যদি মুক্তি প্রদান করা সম্ভব না হয় বা বিকল্প পন্থায় যদি প্রেরণ করা সম্ভব না হয়, অথবা তাৎক্ষণিকভাবে যদি আদালতে হাজির করা সম্ভব না হয়, কোন কোন কারণে? শিশুকে যদি তখন মুক্তি প্রদান করা সম্ভব না হয় বা বিকল্প পন্থায় যদি প্রেরণ করা সম্ভব না হয়, অথবা আদালতে, বিশেষ করে আদালতে যদি শিশুকে হাজির করা সম্ভব না হয়, তাহলে পুলিশ অফিসার ওই শিশুকে তার বৈধ তার পিতামাতা অথবা তার পিতামাতার অবর্তমানে বৈধ আইনের অভিভাবক, বৈধ অভিভাবক বা বৈধ কর্তৃপক্ষ বা বর্ধিত পরিবারের সদস্য সংখ্যা বা অন্য কোনো অভিভাবক যদি থাকেন, অথবা প্রবেশন কর্মকর্তা অথবা আইনানুগ অন্য কোনো কর্মকর্তার তত্ত্বাবধানে শর্ত ও জামানত সাপেক্ষে অথবা শর্ত ও জামানত ছাড়া কি করতে পারবেন? ওই শিশুকে জামিনে মুক্তি প্রদান করতে পারবেন। ধারা 52-1। ধারা 52 দিয়ে বলা হয়েছে উপধারা 1-এ যখন ওই শিশুকে জামিনে মুক্তি প্রদান করা হবে তখন অপরাধটি জামিনযোগ্য কিনা অথবা জামিনের অযোগ্য কিনা এগুলো বিষয় দেখার প্রয়োজন নাই, কারণ শিশুকে যে কোনো ক্ষেত্রে জামিনে মুক্তি প্রদান করা যাবে। ধারা 52-2। ধারা 52-3-এ বলা হয়েছে শিশুকে জামিনে মুক্তি প্রদান করা হবে, ঠিক আছে, শিশুকে জামিনে মুক্তি প্রদান করা হবে, ঠিক আছে, কিন্তু এমন অবস্থায় শিশুকে জামিনে মুক্তি প্রদান করা হবে না যে ক্ষেত্রে শিশুকে জামিনে মুক্তি প্রদান করার পর শিশু নতুন কোনো অপরাধ করতে পারে, শিশু কোনো অপরাধীর সংস্পর্শে যেতে পারে বা কুখ্যাত অপরাধের সংস্পর্শে যেতে পারে, অথবা শিশুকে যে অপরাধের জন্য জামিনে মুক্তি প্রদান করা হবে সে অপরাধের ন্যায় বিচারে শিশু বিঘ্ন ঘটাতে পারে, সেক্ষেত্রে শিশুকে জামিনে মুক্তি প্রদান করা যাবে না। ধারা 52-3। ধারা 52-4-এ বলা হয়েছে শিশুকে যখন গ্রেপ্তার করা হবে, শিশুকে গ্রেপ্তার করার পর থেকে আদালতে উপস্থাপনের সময় বাদ দিয়ে 24 ঘন্টার ভিতরে শিশুকে আদালতে হাজির করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি শিশুকে জামিনে মুক্তি প্রদান করা না হয়, কোন ক্ষেত্রে? শিশুকে যদি জামিনে মুক্তি প্রদান করা না হয় বা মুক্তি প্রদান করা যদি সম্ভব না হয়, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? শিশুকে 24 ঘন্টার ভিতরে, এখানে গ্রেপ্তার থেকে শুরু করে আদালতে হাজিরার সময় পর্যন্ত, এই সময়টা বাদ দিয়ে 24 ঘন্টার ভিতরে শিশুকে কি করতে হবে? আদালতে হাজির করতে হবে। ধারা 52-4। ধারা 52-5-এ বলা হয়েছে এখন শিশুকে যখন আদালতে হাজির করা হবে তখন পরবর্তী কার্যক্রম কাদের? এখানে শিশু সংক্রান্ত যারা আদালত আছে তাদের পরবর্তী কার্যক্রম, তারা কি করবেন? হয় শিশুকে জামিনে মুক্তি প্রদান করবেন, যদি থানা হতে জামিনে শিশুকে মুক্তি প্রদান করা না হয়, এমন কোন শিশুকে যদি আদালতে উপস্থাপন করা হয় তাহলে শিশু আদালত তাকে জামিনে মুক্তি প্রদান করবেন। আর যদি জামিনে মুক্তি প্রদান না করেন তাহলে 29 ধারার 3 অনুযায়ী কি করা হবে? শিশুকে নির্দিষ্ট কোনো একটা স্থানে রাখার চেষ্টা করতে হবে যেখানে শিশু অন্য কোনো অপরাধী, বয়স্ক অপরাধী বা অন্য কোনো শিশু অপরাধীর সংস্পর্শে যাবে না বা সেখানে থাকবে না। শিশুকে এমন কোনো উন্নয়ন কেন্দ্রে, শিশু উন্নয়ন কেন্দ্রে রাখতে হবে যেখানে অন্য কোনো শিশু সেখানে থাকবে না, বা শিশুকে নিরাপদ কোনো স্থানে রাখার চেষ্টা করতে হবে। ধারা 52-5। ধারা 69। ধারা 69। ধারা 69-এ বলা হয়েছে পলাতক শিশু সম্পর্কে করণীয় কি? পলাতক শিশু সম্পর্কে করণীয় কি? কোনো শিশু যদি পুলিশ হেফাজত হতে, অথবা এখানে যে বলা হয়েছে আমরা যে আগে আলোচনা করছি, কোনো শিশু উন্নয়ন কেন্দ্রে
বা কোনো ব্যক্তির প্রতিষ্ঠানের যদি রাখা হয় বা যেখানে রাখা হোক না কেন শিশু নিরাপদ কোনো স্থানে, যেই স্থানে রাখা হোক না কেন, সেখান থেকে যদি শিশু পলায়ন করে তাহলে শিশুকে কি করতে হবে? শিশু যদি পলায়ন করে তাহলে সেই শিশুকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। এবং গ্রেপ্তার করার পর পুলিশ অফিসার কি করবেন? গ্রেপ্তার করার পর ওই শিশু যেখানে ছিল বা যে অফিসারের আন্ডারে ছিল, যদি পুলিশ অফিসারের আন্ডারে থাকে তাহলে তো পুলিশ অফিসারের কাছে থাকলো, অথবা যদি পুলিশ অফিসারের আন্ডারে না থাকে, কোনো নিরাপদ স্থানে থাকে বা কোনো ব্যক্তির আন্ডারে যদি থাকে বা কোনো প্রতিষ্ঠানের আন্ডারে যদি থাকে, তাহলে যিনি যেখান থেকে পলাতক ছিলেন সেইখানে কি করতে হবে? তাকে ফেরত পাঠাতে হবে। তবে শর্ত থাকে যে এখানে শিশু যে পলায়ন করছে, এই পলায়ন হওয়ার কারণে কোনো অপরাধ করেছে বলে গণ্য হবে না। অর্থাৎ শিশু অপরাধ করার পর কোনো প্রতিষ্ঠানে ছিল বা কোনো নিরাপদ স্থানে ছিল বা কোনো শিশু উন্নয়ন কেন্দ্র ছিল, এখন শিশু উন্নয়ন কেন্দ্র থেকে শিশু কি করছে? পলাইছে, পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার পর কি করছে? পুলিশ অফিসার 69-এর ১ ধারা মোতাবেক বিনা পরোয়ানায় তাকে কি করছে? গ্রেপ্তার করছে। গ্রেপ্তার করার পর তাকে আবার কি করছে? ওই যেখান থেকে পালায় গেছে সেখানেই তাকে ফেরত প্রদান করছে। এখানে শিশু যে হেফাজত থেকে পলাইছে, এখানে শিশুর কোনো অপরাধ হবে না বা শিশুর এই পলায়ন অপরাধ হিসেবে গণ্য হবে না। ধারা 69-এর ১। ধারা 69-এর ২ বলা হয়েছে, এখানে পলাতক কোনো শিশুকে, উপধারা ১-এ উল্লেখিত পলাতক কোনো শিশুকে গ্রেপ্তার করা হলে তাকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তির নিকট ফেরত প্রদানের পূর্ব পর্যন্ত নিরাপদ স্থানে রাখতে হবে। তার মানে শিশু যে পলায়ন করছে, পলায়ন করার পর তাকে যদি আবার গ্রেপ্তার করা হয়, তাকে ওই জায়গায় ফেরত পাঠানোর পূর্ব পর্যন্ত তাকে নির্দিষ্ট কোনো একটা স্থানে নিরাপদ হেফাজতে রাখতে হবে বা নিরাপদ কোনো স্থানে তাকে রাখার ব্যবস্থা করতে হবে। ধারা 69-এর ২। তাহলে ১ ধারা থেকে ধারা ৬৯ পর্যন্ত কোনো প্রশ্ন বুঝতে সমস্যা আছে বা কোনো ঝামেলা আছে? না স্যার, ঝামেলা নাই। যদি ঝামেলা না থাকে তাহলে ভালো। আপনাদের পড়াশোনা কেমন চলতেছে? পড়াশোনা স্যার চলতেছে, মিডিয়াম আর কি, বেশি করতে পারতাছি না, ডিউটি একটু বেশি সপ্তাহে। অর্থ আইন, নারী শিশু আইন, এসিড আইন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, পিতামাতার ভরণ পোষণ আইন, দেখা যাবে আজকাল পরশুর ভিতরে ইনশাআল্লাহ শিশু আইনটাও শেষ হয়ে যাবে। এখন এই আইনগুলা কি মোটামুটি আপনাদের নলেজে আছে? ভুলে তো যান নাই? ভুলি নাই, এটা শেষ হলে কয়দিন আর কি এইগুলা একটু পড়ায় না, আবার তাহলে পরে আবার ওটা নতুন পড়া, করে নতুন সমস্যা নাই, ওটা ইনশাআল্লাহ পড়া মানে ঠিক আছে। আপনাদের এই আইনের সাথে আর একটা আইন সংযুক্ত করে পড়াইতে হবে। ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, নতুন করে ক্লাসে ঢোকেন। আজকে আমি এটা প্রো করে নেব, সমস্যা হবে না, একটা দিন একটু কষ্ট করে। এখানে 70 থেকে ধারা এ পর্যন্ত যে ধারাগুলো আছে এই ধারাগুলো একটু গুরুত্বপূর্ণ। এই ধারাগুলা গুরুত্বপূর্ণ। ধারা 70। ধারা 70। ধারা 70-এ বলা হয়েছে শিশুর প্রতি নিষ্ঠুরতার দণ্ড। এখন নিষ্ঠুরতা বলতে কি বোঝায়? নিষ্ঠুরতা শিশুকে মারধর করা, শিশুকে খাবার দাবার না দেওয়া, শিশুর পরিচর্যা না করা, শিশুকে আঘাত করা, অবহেলা করা, বর্জন করা, এগুলো হলো শিশুর প্রতি নিষ্ঠুরতা। শিশুর প্রতি নিষ্ঠুরতা। এখন যদি কোনো ব্যক্তি এই ধরনের নিষ্ঠুরতা করে তাহলে সেই ব্যক্তি কি হবেন? অপরাধী হবেন। তার অপরাধের জন্য শাস্তি হবে ৫ বছর কারাদণ্ড অনধিক এবং অনধিক ১ লক্ষ টাকা অর্থদণ্ড। এই দণ্ড মুখস্থ করার দরকার নাই, শুধু মনে রাখবেন, যদি কোনো ব্যক্তি কোনো শিশুর প্রতি নিষ্ঠুরতা প্রকাশ করে তাহলে তার শাস্তি হবে ধারা ৭০। ধারা ৭০, তিনি অপরাধী হবেন এবং তার শাস্তি হবে শিশু আইনের ধারা ৭০। তাহলে শিশুর প্রতি নিষ্ঠুরতার দণ্ড। কোনো ব্যক্তি যদি তার হেফাজতে থাকা শিশু, কোনো ব্যক্তি যদি তার হেফাজতে থাকা কোনো বা তার দায়িত্বে বা পরিচর্যায় থাকা কোনো শিশুকে আঘাত করেন, কোনো শিশুকে আঘাত করেন বা উৎপীড়ন করেন বা অবহেলা করেন বা বর্জন করেন বা পরিত্যাগ করেন বা ব্যক্তিগতভাবে পরিচর্যার কাজে ব্যবহৃত করেন, আমরা অনেক সময় দেখি
আমরা অনেক সময় দেখি এই যে শিশুদেরকে বিভিন্ন কাজে লাগানো হয়, শিশুদের বিভিন্ন কাজে লাগানো হয়। এই কাজে লাগানোর বিষয়গুলা এগুলা করা যাবে না। শিশুকে অনেক সময় দেখা যায় যে বড় ধরনের বাড়িতে, যারা বড় 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 বাড়িতে বসবাস দেখা যায়, তাদের বাড়িতে ওই শিশুরা কাজ করে। এই যে শিশুদের কাজ করার বিষয়গুলা থাকে, তাদেরকে মারধর করে, অনেক সময় দেখা যায় ফেসবুক, ইউটিউবে বা বিভিন্ন ধরনের খবরে এগুলা সংবাদ আসে যে শিশুকে মারধর করছে বা জ্বালাতন করছে, বা হুমকি দেওয়া হোক বা অন্য কোনো ভাবে হোক শিশুকে কি করছে, ছেঁকা দিচ্ছে। এই যে বিষয়গুলা যে থাকে, এই বিষয়গুলা কি করা যাবে না, শিশুর প্রতি নিষ্ঠুরতা প্রকাশ করা যাবে না। যদি কোনো ব্যক্তি তার দায়িত্বে থাকা বা তার হেফাজতে থাকা কোনো শিশুকে আঘাত করেন, মারধর করেন, উৎপীড়ন করেন, অথবা দেখা গেল যে শিশুকে অবহেলা করেন, বা অরক্ষিত অবস্থায় যদি শিশুকে রেখে দেন, অথবা শিশুকে যদি অশালীন ভাবে প্রদর্শন করেন, বা শিশুকে যদি ঠিকঠাক মতো পরিচর্যা না করেন, অথবা এমন কোনো কাজ করলেন যে কাজের ফলে শিশুর দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায়, বা শ্রবণ শক্তি নষ্ট হয়ে যায়, বা শরীরের অন্য কোনো ইন্দ্রিয় ক্ষতিগ্রস্ত হয়, অথবা সে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, বা বিকৃতি যদি ঘটে, তাহলে ওই ব্যক্তি কি হবেন, অপরাধী হবেন। ধারা ৭০, শিশু আইনের ধারা ৭০ অনুযায়ী তিনি দণ্ডভোগ করবেন। দণ্ড কি হবে, অনধিক ৫ বছর সশ্রম কারাদণ্ড, অনধিক ৫ বছর কারাদণ্ড, সশ্রম না, কারাদণ্ড, বা অনধিক ১ লক্ষ টাকা অর্থদণ্ড, বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। ধারা ৭০, ধারা ৭০। তাহলে ৭০ ধারায় বলা আছে, মোট কথা, যদি কোনো ব্যক্তি কোনো শিশুর প্রতি নিষ্ঠুর আচরণ করেন, নিষ্ঠুর আচরণের ভিতরে কোন কোন বিষয়গুলো আসতে পারে, যদি মারধর করেন, আঘাত করেন, যদি তাকে ত্যাগ করেন, যদি তাকে বর্জন করেন, যদি তাকে পরিত্যাগ করেন, অথবা যদি শিশুকে এমন এমন কোনো আচরণ করেন যার কারণে শিশুর দৃষ্টিশক্তি বা শ্রবণ শক্তির ক্ষতি হয় বা নষ্ট হয়, বা শরীরের কোনো ইন্দ্রিয় ক্ষতিগ্রস্ত হয়, অথবা শিশুর মানসিক বিকাশ যদি বিকারগ্রস্ত হয়, বা শিশুর মানসিক যদি কোনো সমস্যা হয়, বা মানসিক যদি কোনো বিকৃতি ঘটে, তাহলে ওই ব্যক্তি অবশ্যই অপরাধী হবেন এবং তিনি শাস্তি ভোগ করবেন। অনধিক ৫ বছর কারাদণ্ড এবং অনধিক ১ লক্ষ টাকা দণ্ড, অথবা উভয় দণ্ড, অথবা উভয় দণ্ড। তাহলে সমস্ত শিশুর প্রতি দণ্ড। এখানে আমরা যে বললাম যে ধারাগুলা বা যে বিষয়গুলা, যে কোনো শিশুকে যদি নিরাপদ হেফাজতের জন্য কোনো প্রত্যয়িত প্রতিষ্ঠানে, বা কোনো প্রতিষ্ঠানে বা নিরাপদ কোনো সংস্থায় বা কোনো ব্যক্তির তত্ত্বাবধানে যদি রাখা হয়, এখন দেখা গেল যে আদালত কর্তৃক আদেশপ্রাপ্ত হয়ে কোনো শিশুকে কোনো প্রত্যয়িত প্রতিষ্ঠানে রাখা হলো, বা শিশু উন্নয়ন কেন্দ্রে রাখা হলো, বা দেখা গেল কোনো ব্যক্তির আন্ডারে রাখা হলো, বা কোনো ব্যক্তির তত্ত্বাবধানে রাখা হলো। এখন ওই ব্যক্তির তত্ত্বাবধানে যাওয়ার পর সে কি করতেছে, শিশুকে দিয়ে কাজ করাইতেছে, শিশুকে দিয়ে রান্না বাড়ি করাইতেছে, ঘর দোয়া মোছাইতেছে, বা বাড়ির আঙ্গিনা বা ওই যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের বিভিন্ন কাজকর্ম করাইতেছে, বা শারীরিক ভাবে পরিশ্রম করাইতেছে, অথবা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আঘাত করতেছে, অথবা তাকে খাওয়া দাওয়া ঠিকঠাক মতো দিতেছে না, তার পরিচর্যা করতেছে না, তাকে বর্জন করে নির্দিষ্ট একটা জায়গায় ফেলায় রাখছে। এরূপ যদি কোনো কিছু হয়, বা তাকে এমন ভাবে আঘাত করা হয়েছে যার ফলে তার দৃষ্টিশক্তি বা শ্রবণ শক্তি কি হয়েছে, নষ্ট হয়েছে, অথবা তাকে এমন ভাবে কোনো ব্যবহার করছে, বা তাকে এমন কোনো তার সাথে এমন কোনো আচরণ করছে যে আচরণের ফলে তার মানসিক বিকৃতি ঘটছে, এই যে কার্যক্রমগুলো হয়েছে এর যদি কোনো একটা যদি হয়, তাহলে তিনি শিশু নিষ্ঠুরতার জন্য, শিশুর প্রতি নিষ্ঠুরতার অপরাধের জন্য তিনি দণ্ডিত হবেন। শিশু আইনের ধারা ৭০, শিশু আইনের ধারা ৭০, তার শাস্তি হবে অনধিক ৫ বছর কারাদণ্ড এবং অনধিক ১ লক্ষ টাকা অর্থদণ্ড, বা উভয় দণ্ড। ধারা ৭০। তাহলে ধারা ৭০-এর মূল বিষয়টা কি, শিশুর প্রতি যদি কোনো ব্যক্তি নিষ্ঠুরতা প্রকাশ করেন তাহলে তিনি শাস্তি ভোগ করবেন, তাহলে তিনি অপরাধী হবেন এবং শাস্তি ভোগ করবেন শিশু আইনের ৭০ ধারায়। শিশু আইনের ৭০ ধারায়, অর্থাৎ শিশু সংক্রান্ত যে অপরাধগুলো আছে, শিশু সংক্রান্ত যে অপরাধ, শিশুর দ্বারা কি করানো, শিশুর প্রতি নিষ্ঠুর ব্যবহার করা, শিশুকে শিশুর দ্বারা ভিক্ষাবৃত্তি করা, তারপর শিশুর দায়িত্বে থাকা অবস্থায় যদি কোনো ব্যক্তি নেশাগ্রস্ত করে, নেশাগ্রস্ত হওয়ার পর যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ করে, তাহলে সেটাও হবে কি এই শিশু আইনের অপরাধ। তাহলে ধারা ৭০-এ বলা হয়েছে
শিশুর প্রতি নিষ্ঠুরতার দণ্ড। শিশুর প্রতি একজন ব্যক্তি কিভাবে নিষ্ঠুর হতে পারে? তার আচরণের মাধ্যমে হতে পারে, অথবা শিশুকে মারধরের মাধ্যমে হতে পারে। শিশুকে যদি খাবার দাবার যদি না দেয়, সেটাও শিশুর নিষ্ঠুরতা, শিশুর প্রতি নিষ্ঠুরতা প্রকাশ করা হবে। অথবা শিশুকে যদি পরিচর্যা যদি ঠিকঠাক মতো না করে, শিশুকে খাওয়ান দাওয়ান, গোসল করানো, অথবা শিশুকে পোশাক পরিচ্ছদ পরানো, এগুলা বিষয়ের যদি সে বর্জন করে, তাহলে কি হবে? অবশ্যই শিশুর প্রতি নিষ্ঠুরতা প্রকাশ করা হবে। যদি কোনো ব্যক্তি এরূপ কোনো কাজ করেন, তাহলে ওই ব্যক্তি কি হবেন? অপরাধী হবেন। ধারা 70। ধারা 70 বুঝতে কারো সমস্যা আছে? না স্যার। ধারা 71, শিশুকে ভিক্ষাবৃত্তিতে নিয়োগের দণ্ড। শিশুকে ভিক্ষাবৃত্তি, নারী ও শিশু নির্যাতন দমন আইনের 12 ধারায় কি বলা আছে মনে আছে? 12 ধারার অপরাধ, যদি কোনো ব্যক্তি শিশুর অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির উদ্দেশ্যে অথবা শিশুর দ্বারা ভিক্ষাবৃত্তি করার উদ্দেশ্যে যদি শিশুকে অঙ্গহানি করে, বিকৃত করে, বিকলাঙ্গ করে বা অন্য কোনো কিছু করে, তাহলে ওই ব্যক্তির শাস্তি হবে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 12 ধারায়। নারী ও শিশু নির্যাতন আইনের 12 ধারায়। কিন্তু ভিক্ষাবৃত্তিতে যদি কোনো শিশুকে নিয়োগ করা হয়, কোনো শিশুকে যদি নিয়োগ করা হয় যে, রহিম আয়, তোকে আমি নিয়ে যাবো, তোকে খাবার দাবার দেবো, তোকে বাসস্থানের ব্যবস্থা করে দেবো, তুই কি করবি? সারাদিন এই 4 রাস্তার মোড়ে কি করবি? ভিক্ষা করবি। সারাদিন ভিক্ষা করে যা কিছু পাবি সমস্ত টাকা আমাকে দিবি, তোর খাওয়া দাওয়ার ব্যবস্থা যা যা করা লাগে তোর প্রত্যেকটা বিষয় আমি নিজে দেখবো, কোনো সমস্যা নাই, তুই খালি এই কাজটা কর। এই যে শিশুকে, কোনো শিশুকে যদি এরকম ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে যদি নিয়োগ করা হয় বা ভিক্ষাবৃত্তিতে যদি নিয়োগ করা হয়, তাহলে সেই শিশুর দণ্ড সেই ব্যক্তির দণ্ড হবে ধারা 71। কোনো ব্যক্তি যদি কোনো শিশুকে ভিক্ষার উদ্দেশ্যে নিয়োগ করেন বা কোনো শিশুর দ্বারা ভিক্ষা করান বা শিশুর হেফাজত, তত্ত্বাবধান বা দেখাশোনার দায়িত্বে নিয়োজিত কোনো ব্যক্তি যদি কোনো শিশুকে ভিক্ষার উদ্দেশ্যে নিয়োগদানে প্রশ্রয় দান করেন বা উৎসাহ প্রদান করেন বা ভিক্ষার উদ্দেশ্যে যদি প্রদান করেন, তাহলে তিনি অপরাধী হবেন। তিনি শাস্তি ভোগ করবেন অনধিক 5 বছর কারাদণ্ড এবং অনধিক 1 লক্ষ টাকা দণ্ড বা উভয় দণ্ড। ধারা 70, ধারা 71 সেম দণ্ড, অনধিক 5 বছর কারাদণ্ড এবং অনধিক 1 লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড। ধারা 70-এ শিশুর প্রতি নিষ্ঠুরতার দণ্ড, আর ধারা 71-এ বলা হয়েছে শিশুকে ভিক্ষাবৃত্তিতে নিয়োগের দণ্ড। অর্থাৎ আদালত কর্তৃক আদেশ প্রাপ্ত হয়ে যদি কোনো শিশুকে কোনো ব্যক্তির তত্ত্বাবধানে, কোনো প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে অথবা কোনো প্রত্যয়িত প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে বা শিশু উন্নয়ন কেন্দ্রে যদি রাখা হয় বা কোনো ব্যক্তির আন্ডারে যদি রাখা হয়, এখন ওই ব্যক্তির আন্ডারে যে রাখা হয়েছে বা যে যে জায়গায় রাখার কথা, যেখানে রাখা হোক না কেন, সেই ব্যক্তিগুলা যদি ওই শিশুর দ্বারা যদি ভিক্ষাবৃত্তি করার উদ্দেশ্যে যদি ওই শিশুকে নেয় বা ওই শিশুকে ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে যদি কোথাও পাঠায় বা ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে যদি কোথাও নিয়োগ করে, তাহলে ওই ব্যক্তি শাস্তি ভোগ করবেন ধারা 71। ধারা 71 শাস্তি হবে অনধিক 5 বছর কারাদণ্ড এবং অনধিক 1 লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। ধারা 71। তাহলে ধারা 70-এ বলা হয়েছে কোন শিশুর প্রতি নিষ্ঠুরতার দণ্ড। যদি কোনো ব্যক্তি কোনো শিশুর প্রতি নিষ্ঠুর আচরণ করেন, তাহলে তার দণ্ড হবে ধারা 70। আর যদি কোনো ব্যক্তি কোনো শিশুকে ভিক্ষাবৃত্তি করার উদ্দেশ্যে যদি নিয়োগ করেন বা ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে যদি কোথাও প্রেরণ করেন বা ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে যদি কোথাও প্রদান করেন বা ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে যদি কোনো শিশুকে প্রশ্রয় দান করেন বা আশ্রয় দান করেন, এ প্রত্যেকটা ক্ষেত্রে তার অপরাধ হবে ধারা 71। ধারা 70-এ শিশুর প্রতি নিষ্ঠুরতার দণ্ড, আর ধারা 71-এ বলা হয়েছে শিশুর দ্বারা ভিক্ষাবৃত্তি করার উদ্দেশ্যে যদি নিয়োগ করা হয়, তাহলে তার দণ্ড ধারা 71। ধারা 72। ধারা 72, শিশুর দায়িত্বে থাকাকালে নেশাগ্রস্ত হওয়ার দণ্ড। অর্থাৎ শিশুর দায়িত্বে কোন সময় থাকা যাবে? দেখা যাবে শিশুর পিতামাতা শিশুর দায়িত্বে থাকতে পারেন, শিশুর বর্ধিত পরিবারের সদস্য শিশুর দায়িত্বে থাকতে পারেন, বা শিশুর আইনানুগ কোনো অভিভাবক কি করতে পারেন? শিশুর দায়িত্বে থাকতে পারেন। অথবা অপরাধ করার পর যদি কোনো শিশু আইনের সংস্পর্শে আসে বা অপরাধী হিসেবে যদি আসে, তাহলে সেই শিশুকে আদালত কি করতে পারেন? নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানে প্রেরণ করতে পারেন বা শিশু উন্নয়ন কেন্দ্রে প্রেরণ করতে পারেন। এই যেখানেই প্রেরণ করবেন না কেন বা শিশু যার আন্ডারে থাকবে বা যার তত্ত্বাবধানে থাকবে, সেই ব্যক্তি যদি নেশাগ্রস্ত করেন ওই শিশুর দায়িত্বে থাকা অবস্থায়, তাহলে তার দণ্ড হবে ধারা 72। তার দণ্ড ধারা
72। তার কি দণ্ড হবে? শিশুর দেখাশোনার দায়িত্বে থাকাকালে কোনো ব্যক্তিকে যদি প্রকাশ্য স্থানে নেশাগ্রস্ত অবস্থায় পাওয়া যায় এবং এই কারণে যদি তিনি শিশুটির যথাযথ তত্ত্বাবধান করতে অসমর্থ হন, তাহলে তিনি উক্ত অপরাধের জন্য দণ্ডিত হবেন। তার দণ্ড হবে অনধিক 50,000 টাকা অর্থদণ্ড, অথবা 1 বছর কারাদণ্ড, অথবা উভয় দণ্ড, অথবা উভয় দণ্ড। তাহলে ধারা 70-এ বলা হয়েছে, শিশুর প্রতি যদি কোনো ব্যক্তি নিষ্ঠুরভাবে আচরণ করেন বা নিষ্ঠুরমূলক যদি আচরণ করেন বা নিষ্ঠুরতা যদি প্রকাশ করেন, তাহলে তার শাস্তি হবে ধারা 70। ধারা 71-এ বলা হয়েছে, শিশুর দ্বারা যদি ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে যদি আশ্রয় দান করা হয় বা প্রশ্রয় দান করা হয় বা শিশুকে যদি নিয়োগ দেওয়া হয়, তাহলে তার শাস্তি হবে ধারা 71। ধারা 72-এ বলা হয়েছে, যদি কোনো শিশুর দায়িত্বে থাকা অবস্থায় যদি কোনো ব্যক্তি নেশাগ্রস্ত হয়, যদি প্রকাশ্যে যদি তা প্রমাণিত হয় বা প্রকাশ্য অবস্থায় যদি তা বোঝা যায় যে এই ব্যক্তি কোনো শিশুর দায়িত্বে থাকা অবস্থায় বা কোনো শিশুর পিতা কি করছেন, শিশুর দায়িত্বে থাকা অবস্থায় কি করছেন, এটা তিনি কোনো মাদক জাতীয় কোনো দ্রব্য পান করেছেন যার ফলে তিনি নেশাগ্রস্ত হয়েছেন, এরূপ নেশাগ্রস্ত হিসেবে যদি প্রমাণিত হয় এবং তিনি যদি শিশুর যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে না পারেন, তাহলে কি হবেন? তিনি অবশ্যই দোষী সাব্যস্ত হবেন। ধারা 72। তাহলে ধারা 70-এ বলা হয়েছে, ধারা 70 70-এ বলা হয়েছে শিশুর প্রতি নিষ্ঠুরতার দণ্ড। ধারা 71, শিশুকে ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে যদি নিয়োগ করা হয় বা নিয়োগ দান করা হয় বা শিশুকে যদি আশ্রয় প্রদান করা হয়, যে কোনো ব্যক্তি বা আদালত কোনো ব্যক্তি যদি শিশুকে যদি আশ্রয় দানের ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে যদি আশ্রয় দান করেন বা প্রশ্রয় দেন, অথবা কোনো আদালত কর্তৃক যদি আদেশপ্রাপ্ত হয়ে কোনো শিশুকে যদি কোনো প্রত্যয়িত প্রতিষ্ঠানে যদি প্রেরণ করা হয় বা কোনো ব্যক্তির তত্ত্বাবধানে বা কোনো ব্যক্তির প্রতিষ্ঠানে যদি তত্ত্বাবধানে প্রেরণ করা হয় এবং সেখান থেকে যদি কোনো শিশুকে ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে নিয়োগ করা হয় বা প্রদান করা হয় বা ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে যদি তাকে পাঠানো হয়, তাহলে ওই ব্যক্তি কি হবেন? অপরাধী হবেন। ধারা 71। ধারা 72-এ বলা হয়েছে, কোনো শিশুর কোনো শিশুর কি কোনো শিশুর দায়িত্বে থাকাকালে, অর্থাৎ কোনো ব্যক্তির তত্ত্বাবধানে যদি কোনো শিশু থাকে বা কোনো ব্যক্তির দায়িত্বে যদি কোনো শিশু যদি থাকে বা কোনো শিশুর দায়িত্বে যদি কোনো ব্যক্তি থাকেন, দায়িত্বে থাকা অবস্থায় যদি কোনো ব্যক্তি নেশাগ্রস্ত হয়ে যদি প্রকাশ্যে ঘোরাফেরা করেন এবং সেই ব্যক্তি যদি ওই শিশুর সঠিকভাবে পরিচর্যা না করেন বা সঠিকভাবে তত্ত্বাবধান যদি করতে না পারেন, তাহলে ওই ব্যক্তি অপরাধী হবেন। ধারা 72। ধারা 72। ছোট ছোট জিনিস, শর্ট জিনিস, সংক্ষিপ্ত জিনিস বুঝতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই বলবেন যে আমার এই জায়গায় বুঝতে সমস্যা হয়েছে, আমি এই জায়গায় বুঝতে পারি নাই। এখানে না বোঝার কিছুই নাই। আদালত থেকে, মোট কথা আদালত থেকে যখন কোনো শিশুকে কোনো প্রতিষ্ঠানে পাঠানো হবে বা কোনো শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হবে বা কোনো ব্যক্তির আন্ডারে যদি পাঠানো হয়, কোনো ব্যক্তির তত্ত্বাবধানে যদি পাঠানো হয়, সেই ব্যক্তি যদি কোনো শিশুর প্রতি নিষ্ঠুরতা করে তাহলে তার দণ্ড হবে 70। সেই ব্যক্তিগুলো যদি কোনো শিশুর দ্বারা ভিক্ষাবৃত্তি করায় তাহলে তাদের শাস্তি হবে ধারা 71। সেই ব্যক্তিগুলা যদি শিশুর দায়িত্বে থাকা অবস্থায় যদি মদ পান করেন, নেশাগ্রস্ত হন বা অন্য কোনো ভাবে যদি নেশাগ্রস্ত হয়ে যদি প্রকাশ্যে ঘোরাফেরা করেন, অথবা শিশুর যদি ঠিক মতো যদি দেখাশোনা করতে না পারেন বা শিশুর তত্ত্বাবধান যদি সঠিকভাবে দিতে না পারেন বা শিশুর যথাযথ তত্ত্বাবধান করতে যদি অসমর্থ হন বা ব্যর্থ হন, তাহলে ওই ব্যক্তি শাস্তি হবে ধারা 72। ধারা 72। ধারা 73। ধারা 73, শিশুকে নেশাগ্রস্তকারী মাদকদ্রব্য কিংবা বিপজ্জনক ঔষধ প্রদানের দণ্ড। তাহলে ধারা 73-এ বলা হয়েছে, যদি শিশুকে নেশাগ্রস্তকারী মাদকদ্রব্য দেওয়া হয় কিংবা বিপজ্জনক ঔষধ প্রদান করা হয়, তাহলে তার দণ্ড, যে ব্যক্তি প্রদান করবেন সে ব্যক্তি দণ্ডিত হবেন। ধারা 73। যদি কোনো ব্যক্তি অসুস্থতা বা অন্য কোনো জরুরি কারণে
উপযুক্ত যোগ্যতা সম্পন্ন ডাক্তারের আদেশ ব্যতীত কোনো শিশুকে নেশাগ্রস্তকারী মাদকদ্রব্য বা ঔষধ প্রদান করেন বা করান, তাহলে তিনি উক্ত অপরাধের জন্য দণ্ডিত হবেন। তার শাস্তি হবে অনধিক 3 বছর কারাদণ্ড এবং অনধিক 1 লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড বা উভয় দণ্ড। আমরা যেমন পড়ছিলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারা 12-তে একজন ডাক্তার কি করতে পারেন, কোনো অসুস্থ মানুষকে তার চিকিৎসা গ্রহণের ক্ষেত্রে প্রেসক্রাইব করতে পারেন। কি প্রেসক্রাইব করতে পারেন? মাদকদ্রব্য। এই মাদকদ্রব্য যখন প্রেসক্রাইব করবে বা মাদকদ্রব্য যখন ওষুধের ব্যবস্থাপত্রে লেখা দেবেন, তখন এই ব্যবস্থাপত্র মোতাবেক একবার ওষুধ হিসেবে ওই মাদকদ্রব্য ক্রয় করা যাবে এবং তা গ্রহণ করা যাবে বা সেবন করা যাবে, যাই কিছু করা যাক না কেন, বা পান করা যাবে। অর্থাৎ তার শরীরের জন্য যা দরকার তিনি করতে পারবেন, একবারের অধিক নয়। ডাক্তারের ব্যবস্থাপত্র অনুযায়ী তিনি একবার সেই মাদকদ্রব্য ক্রয় করতে পারবেন এবং সেবন করতে পারবেন। ধারা 12। আর এখানে ধারা 73-এ বলা হয়েছে, যদি শিশুকে নেশাগ্রস্ত কোনো মাদকদ্রব্য অথবা বিপজ্জনক কোনো ঔষধ প্রদান করা হয়। এখন ফার্মেসিতে যদি কোনো শিশু যায়, শিশু যাওয়ার পরে যদি বলে যে আমাকে এই ওষুধটা দেন, সেই ওষুধটা যদি মাদকদ্রব্য জাতীয় কোনো ওষুধ হয়, তাহলে শিশুকে প্রদান করা যাবে না। শিশুকে প্রদান করা যাবে, হ্যাঁ, যদি ডাক্তারের উপযুক্ত কোনো ডাক্তার কর্তৃক যদি ব্যবস্থাপত্র থাকে, তাহলে সেই ব্যবস্থাপত্রের আলোকে কি করা যাবে, শিশুকে সেই মাদকদ্রব্য বা সেই ওষুধ কি করা যাবে, তাকে প্রদান করা যাবে। তাছাড়া ওই শিশুর ওই যোগ্যতা সম্পন্ন ডাক্তারের বা উপযুক্ত ডাক্তারের ব্যবস্থাপত্র ব্যতীত শিশুকে কি করা যাবে না, কোনো নেশাগ্রস্তকারী মাদকদ্রব্য বা কোনো ঔষধ তাকে কি করা যাবে না, প্রদান করা যাবে না। যদি কোনো ব্যক্তি এই কাজটা করেন বা যদি কোনো ফার্মেসির লোক যদি এই কাজ করেন, অথবা যে ব্যক্তি করবেন না কেন, তিনি অপরাধী হবেন। তার শাস্তি হবে অনধিক 3 বছর কারাদণ্ড এবং অনধিক 1 লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। ধারা 73। ধারা 73। তাহলে ধারা 70-এ বলছে শিশুর নিষ্ঠুরতার প্রতিদণ্ড। ধারা 71-এ বলছে শিশুকে যদি বিক্রয় ব্যক্তির উদ্দেশ্যে নিয়োগ দেওয়া হয় তাহলে তার দণ্ড। ধারা 71। ধারা 72-এ বলা হয়েছে শিশুর দায়িত্বে থাকা অবস্থায় যদি কোনো ব্যক্তি নেশাগ্রস্ত হয় বা নেশা করে তাহলে তার দণ্ড। ধারা 73-এ বলা হয়েছে শিশুকে যদি মাদকদ্রব্য দেওয়া হয় অথবা নেশাগ্রস্তকারী কোনো ওষুধ দেওয়া হয় তাহলে তার দণ্ড। ধারা 73। ধারা 73 বলছে যদি কোনো ব্যক্তি অসুস্থতা বা অন্য কোনো জরুরি কারণে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন ডাক্তারের আদেশ ব্যতীত, অর্থাৎ যে কোনো কারণে দেওয়া হোক না কেন, যদি ডাক্তারের আদেশ ব্যতীত এই ওষুধ প্রস্তুত ডাক্তার ডাক্তারের আদেশ ব্যতীত যদি এই নেশাগ্রস্তকারী মাদকদ্রব্য বা ওষুধ প্রদান করা হয়, তাহলে যে ব্যক্তি প্রদান করবেন বা যে ফার্মেসির বা যে কোনো ব্যক্তি হতে পারে, সে ফার্মেসির হোক বা অন্য কোনো ব্যক্তি হোক, যে ব্যক্তি প্রদান করবেন এই শিশুকে, তাহলে ওই ব্যক্তি অপরাধী হবেন। তার শাস্তি হবে অনধিক 3 বছর এবং অনধিক 1 লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। ধারা 73। তো ধারা 70 নিষ্ঠুরতার প্রতিদণ্ড। ধারা 71 ভিক্ষাবৃত্তি। ধারা 72 যদি শিশুর দায়িত্বে থাকা অবস্থায় নেশাগ্রস্ত হয়। ধারা 73 যদি শিশুকে নেশাগ্রস্তকারী কোনো মাদকদ্রব্য প্রদান করা হয়, অথবা ধারা 73 মোতাবেক যদি কোনো শিশুকে বিপজ্জনক কোনো ওষুধ প্রদান করা হয়। ধারা 72-এ বলা হয়েছে যে ব্যক্তির তত্ত্বাবধানে থাকবে সেই ব্যক্তি যদি নেশাগ্রস্ত হয়। আর ধারা 73-এ বলা হয়েছে যে ব্যক্তির তত্ত্বাবধানে থাকবে সেই ব্যক্তি যদি শিশুকে মাদকদ্রব্য সরবরাহ করে অথবা নেশা জাতীয় কোনো ওষুধ সরবরাহ করে তাহলে, বা বিপজ্জনক কোনো ওষুধ সরবরাহ করে তাহলে তার দণ্ড। ধারা 73। ধারা 74। ধারা 74 মাদকদ্রব্য কিংবা বিপজ্জনক ওষুধ বিক্রয়ের স্থানসমূহে প্রবেশের অনুমতি দানের দণ্ড। দরকার নাই, আসবে না। ধারা 75 শিশুকে বাজি ধরতে বা ঋণ গ্রহণে উস্কানি প্রদানের দণ্ড। শিশুকে বাজি ধরতে, আমরা বিভিন্ন মেলায় গেলে মেলার অনুষ্ঠানগুলোয় দেখা যায় বিভিন্ন ধরনের বাজি হয়। এই 1 টাকায় 5 ডিম, 5 টাকায় 10 ডিম, এই যে বাজিগুলা থাকে, বা বিভিন্ন ধরনের খেলা থাকে, বাজিমূলক বিভিন্ন ধরনের খেলা থাকে। এইগুলা খেলায় যদি অংশগ্রহণের জন্য কোনো শিশুকে যদি উৎসাহ প্রদান করা হয় বা কোনো শিশুকে যদি ঋণ দেওয়া হয় বা বাজি ধরতে যদি কোনো শিশুকে বলা হয়, তাহলে সেই ব্যক্তির দণ্ড হবে ধারা 75। ধারা 75। তাহলে ধারা 75-এ কি, শিশুকে বাজি ধরতে অথবা ঋণ গ্রহণে যদি উস্কানি প্রদান করা হয় তাহলে তার দণ্ড। ধারা 75।
যদি কোনো ব্যক্তি মৌখিকভাবে লিখিত শব্দ দ্বারা মৌখিকভাবে বা লিখিত শব্দ দ্বারা বা কোনো প্রকার ইঙ্গিত দ্বারা বা অন্য কোনোভাবে কোনো শিশুকে বাজি ধরতে বা পণ রাখতে বা কোনো বাজি বা পণ ভিত্তিক লেনদেনে অংশগ্রহণ করতে বা কোনো শেয়ার নিতে উস্কানি প্রদান করেন বা প্রদানের চেষ্টা করেন বা অনুরূপভাবে কোনো শিশুকে ঋণ গ্রহণ করতে বা ঋণ গ্রহণমূলক লেনদেনে অংশগ্রহণ করতে উস্কানি প্রদান করেন, তাহলে ওই ব্যক্তির অপরাধ হবে অনধিক 2 বছর কারাদণ্ড, অনধিক 50,000 টাকা অর্থদণ্ড, উভয় দণ্ড অথবা উভয় দণ্ড। ধারা 75। এক কথায় বলা হয়েছে, যদি কোনো শিশুকে মৌখিক ভাবে হোক যে বললো যে এই তুমি এই কাজটা করো, তুমি আমার থেকে ঋণ নাও 1,000 টাকা, আমি তোমাকে ঋণ দিতেছি, তুমি আমার থেকে বাজি ধরো। অথবা বললো যে এই তোমার কাছে টাকা আছে না, তুমি এই টাকা দিয়ে তুমি এখানে বাজি ধরো। অথবা মৌখিক ভাবে হোক বা লিখিত ভাবে হোক বা কোনো আকার ইঙ্গিতের মাধ্যমে হোক, যে কোনো ভাবে হোক না কেন, যদি কোনো ব্যক্তি কোনো শিশুকে বাজি ধরার জন্য বা ঋণ গ্রহণের জন্য বা কোনো কোনো কিছুতে এই ঋণ জাতীয় কোনো কিছুতে অংশগ্রহণের জন্য বা বাজি ধরার বিষয়ে কোনো কিছুতে অংশগ্রহণ করার জন্য যদি উস্কানি প্রদান করেন অথবা ঋণ প্রদান করেন, দেখা গেল তো বললো যে "এই তুমি এখানে বাজি ধরো", বললো আমার কাছে তো টাকা নাই, আমি বাজি ধরবো কিভাবে, বললো আমি তোমাকে 100 টাকা দিতেছি, আমি তোমাকে ঋণ হিসেবে 100 টাকা দিতেছি, তুমি 100 টাকা দিয়ে বাজি ধরো, তুমি আমাকে পরে 100 টাকা দিয়ে যদি বেশি হয় তাহলে তুমি আমাকে দিয়ে দিও, তুমি আমাকে দিয়ে দিও। এরূপ যদি কোনো ব্যক্তি উস্কানি দেয় বা কোনো ব্যক্তি যদি কোনো শিশুকে ঋণ দেয় বা উস্কানিমূলক যদি কোনো ধরনের এই জাতীয় কোনো ধরনের কথা বলে, তাহলে ওই ব্যক্তি অপরাধী হবেন। ধারা 75। ধারা 75। তাহলে ধারা 70-এ বলা হয়েছে, যদি কোনো শিশুর প্রতি নিষ্ঠুরতা করা হয় তাহলে তার দণ্ড। ধারা 70। ধারা 71-এ বলা হয়েছে, যদি কোনো শিশুকে ভিক্ষাবৃত্তিকে নিয়োগ দেওয়া হয় বা ভিক্ষাবৃত্তিকে নিয়োগ দেওয়ার উদ্দেশ্যে যদি কোনো শিশুকে আশ্রয় দান দেওয়া হয়, যে তুমি আমাকে তোমার শিশুটা আমার কাছে রাখো, আমি সুন্দর করে যত্ন করব, তাকে সুন্দর করে আগলায় রাখবো, কিন্তু আমার উদ্দেশ্য কি, আমি ওই শিশুর দ্বারা ভিক্ষাবৃত্তি করাবো, এরূপ কোনো শিশুকে যদি আশ্রয় দান করা হয় বা কোনো শিশুকে যদি প্রশ্রয় দান করা হয়, তাহলে ওই ব্যক্তির অপরাধ হবে। ধারা 71। ধারা 72-এ বলা হয়েছে, আমার কোনো শিশু আমার তত্ত্বাবধানে আছে বা আমি কোনো শিশুর দায়িত্বে আছি, দায়িত্বে থাকা অবস্থায় যদি আমি নিজে নেশাগ্রস্ত হই বা নিজে নেশা করে যদি ওই শিশুর তত্ত্বাবধান ঠিকঠাক মতো করতে যদি না পারি বা অসমর্থ হই বা ব্যর্থ হই, তাহলে আমার দণ্ড। ধারা 72। আর ধারা 73-এ বলা হয়েছে, আমি যদি কোনো শিশুকে মাদকদ্রব্য সরবরাহ করি অথবা কোনো বিপজ্জনক কোনো ওষুধ সরবরাহ করি বা কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান যদি সরবরাহ করে, ডাক্তারের ডাক্তার এখানে বলা হয়েছে অসুস্থতা বা অন্য কোনো জরুরি কারণে, অসুস্থতা কোনো শিশুর অসুস্থতা অথবা অন্য কোনো জরুরি কারণে যদি কোনো ব্যক্তি কোনো শিশুকে মাদকদ্রব্য অথবা বিপজ্জনক কোনো ওষুধ যদি সরবরাহ করেন, আর এই ক্ষেত্রে যদি ডাক্তারের কোনো উপযুক্ত উপযুক্ত কোনো যদি প্রেসক্রিপশন না থাকে বা ব্যবস্থাপত্র না থাকে, সেই ব্যবস্থাপত্র ছাড়া যদি এই ঔষধ হিসেবে যদি তাকে যদি প্রেরণ করা হয়, এগুলো যদি তাকে প্রদান করা হয়, তাহলে যে ব্যক্তি প্রদান করবেন তিনি অপরাধী হবেন। ধারা 73। ধারা 73। আর যে ব্যক্তি নেশাগ্রস্ত হবেন তিনি শাস্তি ভোগ করবেন। ধারা 72। আর ধারা 75-এ বলা হয়েছে, শিশুকে যদি বাজি ধরতে বা ঋণ গ্রহণে যদি কোনো ব্যক্তি উস্কানি প্রদান করেন, তাহলে ওই ব্যক্তির দণ্ড হবে। ধারা 75। এখানে মৌখিক ভাবে হোক, লিখিত ভাবে হোক বা আকার ইঙ্গিতের মাধ্যমে হোক, যেভাবে যেভাবে শিশু বুঝতে পারবে সেভাবেই যদি শিশুকে যদি বোঝানো যায় যে তুমি ঋণ নাও, তুমি বাজি ধরো, তুমি বাজিতে অংশগ্রহণ করো বা তুমি শেয়ারে অংশগ্রহণ করো, এই জাতীয় যদি কোনো কিছু করা হয়, তাহলে যে ব্যক্তি করবেন সে ব্যক্তি অপরাধী হবেন। ধারা 75। তাহলে ধারা 70 থেকে ধারা 75 বুঝতে কারো কোনো সমস্যা আছে? আছে? না স্যার, বোঝা যায় সহজ। হ্যাঁ, এগুলা খুবই সহজ, যদি আরো একটু সহজ হবে। আর 17 তারিখ পর্যন্ত একটু কষ্ট করেন, আমি সময়টা আরো একটু ইনশাল্লাহ বাড়ায় দেবো, কারণ আমার এই যাওয়া আসার সময়টার কারণে আপনাদের এখানে সমস্যা হইতেছে, আমি বুঝতে